আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে, বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে। আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছে। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন। দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল, কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে, কখনো ঠান্ডা কখনো ডান্ডা, পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত, যথেষ্ট। আপনার মব ভায়োলেন্স, যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে? লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে, অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপির প্রতি তো করছেই। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে, কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে? আমি তো কুমিল্লার ছেলে, আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই? রাস্তাটাই ঠিক হয় নাই, হাঁটু সমান গর্ত। কি করছেন? বিএনপি বলছে আপনি সংস্কার করছেন, কিন্তু কিসের সংস্কার করছেন, কি সংস্কার করছেন, কোনোটাই দৃশ্যমান নয়। আবার এই সংস্কার নিয়েও আছে নানান বিতর্ক। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অনেক কিছুর জন্য দায়ী, আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী, বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী। আর এই মুহূর্তে আসলে সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না, এটা কিন্তু সত্যি। বিতর্কিত হবে, যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন, এরকম নানান টেনশন, স্ট্রেস। তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে, খালি ওনাকে নিয়ে মানুষ
হয়তো বাজে শব্দ ব্যবহার করে না, কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নন্দিত হইয়েন না, নিন্দিত হইয়েন না, পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না, মানে একটু সম্মান দিয়া পরে ঘুরে পেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে। বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে, নোবেল পাইছে, সবই বুঝেন তিনি। এনসিপি অবাধ্য, ওনার বাকিরাও অবাধ্য। আর এখানে বাধ্য কেন হবে? যার যার ধান্দায় সে ব্যস্ত। এনসিপির ধান্দায় ব্যস্ত, দেশ গঠনে কারোর সময় নাই। বিএনপির ধান্দায় ব্যস্ত। ডক্টর ইউনূসও নিজের গ্রামীণ ব্যাংক, নিজের এনবিআর এর মামলা, তারপর হচ্ছেন যে সেই 616 কোটি টাকা, ইউনিভার্সিটির একটা লাইসেন্স, অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন। এটা কিন্তু বাস্তব ভাই, এগুলা শুনতে যেমনই লাগুক। দেশের মানুষ কি পাইছে, এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব, এই যে স্ট্রেস, এটা তিনি পাচ্ছেন, সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না। সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান সম্মানটা থাকতে আমি সরে যাই। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের পরিচয় মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে। এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে যা নিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায়, তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে। টাইমস অফ বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ে বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরো বাকি আছে। এই বৈঠকের পরপরে তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন?
কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএর জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটেও আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর, মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টা অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো, ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক। দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এই জন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যাওয়ায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরো জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে। কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেকটি ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে। দর্শক, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি, আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালে আলোচনা হয়ে থাকে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি, কিন্তু সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন।
দর্শক, দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় দাবা খেলার মতো। এক চাল দেওয়া হয় বাংলাদেশে, তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে, আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে। টাইমস অফ বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে, আলোচনা এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। একটি হলো, আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে? অন্যটি, সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারির ভোট কি পেছাতে পারে? দর্শক, গত 12ই মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে। দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার। এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে, এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। দর্শক, নাইজেরিয়া সিনড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত ও যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ, তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক, ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার। সেটি হলো, বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা। ভারত চায় তার নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে। এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে। বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু 32 নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয়, এটি একটি গ্লোবাল দাবা খেলা, যেখানে ঢাকা শুধু একটি পণ বা সৈন্য মাত্র। এই খেলার শেষ চাল কে দিবেন, ওয়াশিংটন, দিল্লি, নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ? সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে। যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে, তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী। আর যদি ঐক্য ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আজ সকালে ঘুম ভেঙেছে একটা অপ্রত্যাশিত SMS এ। সেখানে বলা হয়েছে যে গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে। আমি কিন্তু SMS-টা পেয়ে বিশ্বাস করিনি। আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি, যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষ রাত। যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন। তো এই সংকটাপন্ন আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিইউতে আছেন, এবং একজন রোগীর, এটা অস্ট্রেলিয়া এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি, যে তার শারীরিক অবস্থা এক্স্যাক্টলি কিরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না, এটা তার প্রাইভেসি, এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়। শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত। অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন। তো সেই জায়গাটায় আমি শেষ যে খবরটা পেয়েছি, এবং আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না, বরং তিনি 5 দিন ধরে হাসপাতালে আছেন, এবং আমি 4 দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত, এবং যারা অনেক বড় বড় ডাক্তার, বাংলাদেশের যারা ক্লিনিশিয়ান আছে, আপনারা জানেন যে সব বিষয়ে খুব টপ ডাক্তার, এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের, এবং অনেক ক্ষেত্রে তারা যত সীমাবদ্ধতা নিয়ে রোগীদের, বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন, সেটা আমরা বিদেশে বসে কল্পনাও করতে পারি না।
সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রোগীদের একটা অভিযোগ থাকে, রোগীদের আস্থার অভাব রয়েছে। এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি, বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন। তার লিভারের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে, তার আর্থ্রাইটিস আছে এবং একাধিক সমস্যা, যে কারণে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল। এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড। সেই অবস্থায় তার লাইফস্টাইল, তার জীবনযাপন, তার চিকিৎসা সব কিছুই কিন্তু খুব স্পেশালি মেনটেইন করা উচিত। তো বেগম খালেদা জিয়াকে যখন 21শে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো, প্রথমত হলো যে এই অনুষ্ঠান মানে এখানে কমপক্ষে 2000 লোক থাকে। এই 2000 লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে, বা এটা খুব স্বাভাবিক। তো এরকম একটা 2000 লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল? আমি ধরে নিলাম যে হ্যাঁ, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক সিচুয়েশন আছে, তাকে আনতে হবে। তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায়? আমি এর আগেও ছবিতে দেখিয়েছি বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম যে দেখেন, তিনি যে মাস্কটা ব্যবহার করছেন, সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা, সেটা থুতনির নিচে। তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না, মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট, না, এটার একটা হেলথ ইমপ্লিকেশনস আছে। তো আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ, নাক এগুলো ঢেকে রাখবেন, যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে। কিন্তু তার মুখটা ওপেন করা আছে। এবং ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে, মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেইন করতে হবে? দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডেও দেখেছেন যে যাদের এই অবস্থায় ম্যাডামের মতো যে ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা, তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না, অ্যাটলিস্ট 1 মিটার দূরত্ব তো মেনটেইন করার কথা। অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা, সবাই আসছে, সবাই কুশল বিনিময় করছে, সবাই তাকে মুখ দেখাচ্ছে। ইভেন ডক্টর ইউনূস তার সাথে যে পাশাপাশি বসেছে, ডক্টর ইউনূস 86 ইয়ার্স ওল্ড, তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে, কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয়। কিন্তু এই যে তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো, জেনারেল ওয়াকার তার খুব কাছে যে 2বার স্যালুটও দিলেন, এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক। এই যে ম্যাডামকে সেফ রাখা, সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট। দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশনস, তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো, সেটা মেনটেন করা হয়নি, সেটা একদম এভিডেন্ট। তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা, সে ব্যাপারেও কারো কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করিনি। আজকে ম্যাডামের তো অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃৎপিণ্ডে এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে, সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশ থেকেই হয়েছে। এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো। মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না। আমি যে কথা বলছি, আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না। আমার উদ্দেশ্য হলো, আমার কষ্টের জায়গা থেকে বলছি, এটা আমি আজ থেকে আরো 18 বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসা সমাজের কাছে, যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই। আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে ঠেকানো যায়। যেমন ম্যাডামের এটা, আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল, কিন্তু ম্যাডামের বয়স 80, তার অনেকগুলো অসুখ বিসুখ আছে। সেই এরকম একটা 80 বছরের মানুষের যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয়, তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি। এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক। এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন। অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন, তারেক রহমান, কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না।
এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না, কারণ এক একজনের এক এক অবস্থা থাকে। মানে যারা প্রবাসে থাকেন, কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে, দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেননি, এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত, তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোনো শাস্তি নেই, তিনি কেন আসতেছেন না এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না, এবং মানুষ এই প্রশ্ন তুলছে। এবং এই প্রশ্নটি আমি জানি না, এখন যদি তাকে বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন, সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি, যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপির নেতৃবৃন্দও কিন্তু বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা দোয়া করি, সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী, আমরা দোয়া করি, কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা, একজন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজনৈতিকভাবে আমার যে অবস্থারই হোক, একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না, সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই। আমি জানি না তারেক রহমান এটা কিভাবে, অনেকেই কিন্তু নানান কথা বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না, তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না, বাট দিজ আর ফ্যাক্টস, দিজ আর বিং ডিসকাসড, অ্যান্ড দেখা যাক কি হয়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা, তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি, এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মেশালেই আমি খুশি হব। ভিতর বাহিরে আওয়ামী লীগ নিয়ে নানান রকম আলাপ আছে, এবং আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে তারা ঘাপটি মেরেছে। আমি এর আগে আপনাদেরকে একটা আলোচনায় বলেছিলাম যে হঠাৎ করে আওয়ামী লীগ কেন চুপ, আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম যে কিছু বিশ্ব পরিক্রমা কিছু আছে দেশে এবং দেশের বাইরে, যে এই সরকারের উপরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এবং সরকারের ভেতর থেকেও আর দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতের স্পষ্ট অবস্থান, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচন চায় না। এবং এর সাথে সাথে আরো বেশ কিছু দেশ, জার্মানি সহ বেশ কিছু দেশের অবস্থান রয়েছে যে তারা মনে করে যে একটা ইনক্লুসিভ 14, 18, 24 নির্বাচন না, খুবই দুঃখিত, সেই 24, 18, 14 নির্বাচন না, একটা যেই নির্বাচনের স্বপ্নে বাংলাদেশের 3-4টা জেনারেশন একেবারে থমকে গেছে, আমরা ভোট দিতে পারি না। এই দেশের নাগরিক কি, আমরা কোন দিক থেকে এই দেশের নাগরিক, আমরা তো ভোট দিতে পারছি না দীর্ঘ সময় ধরে, আমরা ভোট থেকে বঞ্চিত। সেই জায়গা থেকে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। শেখ হাসিনা মামলার রায়কে কেন্দ্র করে চারদিকে ব্যাপক ককটেল ফুটেছে, তারপর বেশ কিছু জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে, গাড়ি ঘোড়ায় আগুন জ্বলেছে। সবাই এটার মধ্যে আওয়ামী লীগকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগের কর্মসূচি মাথায় রেখেছে, আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি দিয়েছে, সেগুলো মাথায় রেখে হিসাব করছে। কিন্তু তাদের একটা এর আগের, আমি তো গেল নভেম্বর মাসের কথা বলছি, গত সেপ্টেম্বর অক্টোবরে তাদের ঝটিকা মিছিল বেড়ে গিয়েছিল, কিন্তু সেই ঝটিকা মিছিলের খুব একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এসে আমি যেদিন কথা বলছি 28 নভেম্বর, আবার সেই ঝটিকা মিছিলের আওয়াজ। মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজধানী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ঝটিকা মিছিল করেছে, কয়েক সেকেন্ড স্থায়ী, কয়েক সেকেন্ড, খুব সিগনিফিকেন্ট, কয়েক সেকেন্ডের মিছিল স্থায়ী। ওই মিছিলে অংশ নেন হাতে গোনা কয়েকজন। শুক্রবার সকাল 7:30টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, সকাল 7টার দিকে 5-6 জনের একটি ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার কাজ চলছে। এদিকে দুপুর 1:30টার দিকে বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ওসি
তিনি বলেন যে মোহাম্মদপুরের বাবর রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা বিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে, পরে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। আমরা যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এই চ্যাপ্টারটার একটা সমাধান হবে। আচ্ছা, ডক্টর ইউনূস যদি পারতো, তার যদি এই কারিশমা মেকানিজম থাকতো, তো সারা বাংলাদেশে সেই জনমত জয়ী তৈরি করতো বা সেভাবে সে শাসন করতো 15 মাস, যে আমরা যদি দিনের শুরুটা দেখে বুঝতে পারতাম যে না, দিনটা ভালো যাবে, তাহলে তিনি যেটা চাচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ মেনে নিত। কিন্তু তার চাওয়ায় কি রং ছিল না? তার চাওয়ায়, তার বিচারিক প্রক্রিয়া নিয়ে যা দেখা যাচ্ছে সেখানে কি বড্ড বেশি রং ছিল না? সেটাকে তিনি নিজেও এখন বুঝতে পারছেন। ফলে এই ঝটিকা মিছিলগুলো, কোনটা তো একেবারে এভাবে ঝটিকা মিছিল হওয়াটা তো রাজনীতির জন্য আলটিমেটলি এটা কোনো পজিটিভ সাইন না। এই দল যখন ঝটিকা মিছিল করে তারপরে একটা সময় হুট করে 2-3 হাজার বের হয়, আর কখন এটার